সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমি তোমাদেরকে আজকে সোশ্যাল সায়েন্সের স্থিতিস্থাপকতা বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আলোচনা হয়েছে চাহিদার স্থিতিস্থাপকতা, যোগানের স্থিতিস্থাপকতা। আজকে আমরা আলোচনা করব আয় স্থিতিস্থাপকতা নিয়ে। স্থিতিস্থাপকতা এখানে চারটা ধরনের আছে। একটাকে বলি আমরা চাহিদার স্থিতিস্থাপকতা, আরেকটা হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা, আরেকটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, আরেকটা হচ্ছে আরআরই স্থিতিস্থাপকতা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। এটার নাম হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা, ইনকাম ইলাস্টিসিটি। আয় স্থিতিস্থাপকতা। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতাটা কি ছিল? যে দাম পরিবর্তন হলে যদি চাহিদার পরিবর্তন হয় তাহলে সেটাকে বলি আমরা স্থিতিস্থাপক। আর দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন না হয় বা হলেও খুব সামান্য পরিবর্তন হয় সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক দ্রব্য। আর যোগানের ক্ষেত্রেও কি ছিল? যে দামের পরিবর্তনের ফলে যদি যোগানের পরিবর্তন হয় তাহলে সেটাকে বলি আমরা স্থিতিস্থাপক যোগান। আর দামের পরিবর্তন হলেও যদি যোগানের পরিবর্তন না হয় বা হলেও খুব সামান্য পরিবর্তন হয় সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক যোগান। তাহলে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা আর যোগানের স্থিতিস্থাপকতা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আয় স্থিতিস্থাপকতা, ইনকাম ইলাস্টিসিটি। তাহলে ইনকাম ইলাস্টিসিটিটা কি হচ্ছে? ইনকাম ইলাস্টিসিটিটা হচ্ছে যে আয়ের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হয় স্থিতিস্থাপক আয় চাহিদা। আর আয়ের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক আয় চাহিদা। তাহলে আয় স্থিতিস্থাপকতাটা আমরা অন্যভাবেও বলতে পারি যে আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এটা দুইটার অনুপাতকে বলা হয় আয় স্থিতিস্থাপকতা। এখন তোমাদের সাউন্ড ক্লিয়ার কিনা, লেখা বোঝা যাচ্ছে কিনা তোমরা কমেন্টে একটু জানাও, নাহলে হয়তো আমি বুঝতে পারতেছি না যে তোমরা ঠিকমতো বুঝতে পারতেছো কিনা। আর তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করবা খুব দ্রুত এই ক্লাসে অংশগ্রহণ করে নাও। অনেকেই পরে কমেন্ট করো যে স্যার এই বিষয়টা বুঝি না বা এই বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে। কারণ যে কোনো ক্লাস মাঝখান থেকে বা শেষে যদি অংশগ্রহণ করো, শুরুতে কি আলোচনা হয়েছে তো সেই বিষয়গুলো আসলে বোধগম্য হয় না। কারণ একটার সাথে আরেকটা লিঙ্ক, স্টার্ট থেকে যদি শুরু করা না যায় তাহলে মাঝখান থেকে আসলে যে কোনো বিষয়ই অনুধাবন করা একটু কঠিন হয়ে যায়। যে কোনো ক্লাস তোমরা শুরু থেকেই অংশগ্রহণ করো। তো এটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। আয় স্থিতিস্থাপকতাটা হচ্ছে এরকম যে ইলাস্টিসিটি অফ ওয়াই সমান এই ডেল ওয়াই বাই ডেল কিউ বা অথবা আমরা এটাকে এভাবেও দিতে পারি, একটু চেঞ্জ করে দেই, ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। তাহলে এখানে এই ইলাস্টিসিটি অফ ওয়াই, ইউআই দ্বারা বোঝায় আয় স্থিতিস্থাপকতা। আয় স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ ওয়াই। আর এই ডেল এটা কিউ দ্বারা বোঝায় চাহিদার পরিবর্তন। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, চাহিদার পরিবর্তন। আর এই আরেকটা হচ্ছে এখানে কি ডেল ওয়াই, এটা হচ্ছে আয়ের পরিবর্তন। এটা হচ্ছে আয়ের পরিবর্তন। আর কি থাকলো ওয়াই, এখানে ওয়াইটা হচ্ছে আয়, ইনকাম, আর কিউটা হচ্ছে চাহিদা। এটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতার সূত্র, যে ইলাস্টিসিটি অফ ওয়াই সমান ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। তাহলে এখানে ইলাস্টিসিটি অফ ওয়াই হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, আর ডেল কিউ হচ্ছে চাহিদার পরিবর্তন, আর ডেল ওয়াইটা হচ্ছে আয়ের পরিবর্তন। ওয়াই হচ্ছে আয় আর কিউ হচ্ছে চাহিদা। এখন আমরা এই আয় স্থিতিস্থাপকতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে যে কোনো স্থিতিস্থাপকতারই প্রকারভেদ হচ্ছে 5টা। যেমন আয় স্থিতিস্থাপকতা ছিল 5 প্রকার, একইভাবে চাহিদাটাও 5 প্রকার, যোগানেরটাও 5 প্রকার। তাহলে সেই প্রকারগুলো কি কি? চাহিদার ক্ষেত্রে ছিল এককের সমান স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি, এককের চেয়ে কম, শূন্য আর অসীম। যোগানের ক্ষেত্রেও ঠিক একই রকম ছিল, এককের সমান স্থিতিস্থাপক যোগান, এককের চেয়ে বেশি, এককের চেয়ে কম, শূন্য এবং অসীম স্থিতিস্থাপক যোগান। তাহলে এখানেও এই স্থিতিস্থাপকতা হচ্ছে 5 প্রকার। তাহলে একটাকে বলি আমরা 1 নম্বর এককের সমান।
এককের সমান আয় স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, এককের সমান আয় স্থিতিস্থাপকতা। 2 নম্বর হচ্ছে এককের চেয়ে বেশি, এককের চেয়ে বেশি আয় স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি আয় স্থিতিস্থাপকতা। 3 নম্বর হচ্ছে এককের চেয়ে কম আয় স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম আয় স্থিতিস্থাপকতা। 4 নম্বর হচ্ছে শূন্য, শূন্য স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা। 5 নম্বর হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা। এই হচ্ছে স্থিতিস্থাপকতা 5 প্রকার। তাহলে আয় স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা, যোগানের স্থিতিস্থাপকতা, 3টার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। যেমন এখানে হচ্ছে এককের সমান আয় স্থিতিস্থাপকতা, 2 নম্বর হচ্ছে এককের চেয়ে বেশি আয় স্থিতিস্থাপকতা, 3 নম্বর হচ্ছে এককের চেয়ে কম আয় স্থিতিস্থাপকতা, 4 নম্বর হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা, 5 নম্বর হচ্ছে ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা। আমরা যখন চাহিদার স্থিতিস্থাপকতা এবং যোগানের স্থিতিস্থাপকতা আলোচনা করেছি, সেই ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা ছিল না। সেখানে কি ছিল? সেখানে ছিল অসীম আয় স্থিতিস্থাপকতা, ইনফিনিটি। এই জায়গাটায় শুধু একটু ব্যতিক্রম। আয়ের ক্ষেত্রে ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা হয় না। কি হয়? ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা। এখানে অসীম আয় স্থিতিস্থাপকতাটা হয় না। এই জায়গাটায় শুধু একটু ব্যতিক্রম। এখন এই প্রত্যেকটিরই আমরা স্টেপ বাই স্টেপ চিত্রসহ আলোচনা করব। প্রথমে আলোচনা করব এককের সমান আয় স্থিতিস্থাপকতা। এটি আমরা একটু মুছে দেই, কারণ বোর্ডে ধরবে না। তাহলে এককের সমান আয় স্থিতিস্থাপকতাটা কিরকম হবে? যে আয় যে হারে পরিবর্তিত হয়, চাহিদা যদি ঠিক সেই একই হারে পরিবর্তিত হয়, সেটাকে বলা হয় এককের সমান আয় স্থিতিস্থাপকতা। যেমন এটার চিত্রটা হচ্ছে এরকম। এই দিকটা হচ্ছে আমাদের চাহিদা, চাহিদাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করলাম, চাহিদা। আর এদিকটা হচ্ছে ইনকাম, ওয়াই, এটা হচ্ছে আয়। তাহলে ভূমি অক্ষে প্রকাশ করলাম চাহিদা, আর এই লম্ব অক্ষে প্রকাশ করলাম আয়। আয়কে প্রকাশ করলাম ওয়াই দ্বারা, আর চাহিদাকে প্রকাশ করলাম কিউ দ্বারা। এখন আমরা বলছি যে এককের সমান আয় স্থিতিস্থাপকতা। তাহলে এককের সমান আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যদি হয়, এটা হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা ডিডি, আয় চাহিদা রেখা। এখন আমরা জানি চাহিদা রেখা সবসময় নিম্নগামী হয়, কিন্তু আয় চাহিদা রেখা আবার কি হয়? ঊর্ধ্বগামী হয়। কারণ কি? কারণ হচ্ছে যে দামের সাথে চাহিদার সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। ফলশ্রুতিতে চাহিদা রেখা হয় নিম্নগামী। অপরদিকে আয়ের সাথে চাহিদার সম্পর্কটা হচ্ছে সমমুখী, অর্থাৎ একমুখী সম্পর্ক। আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। ফলশ্রুতিতে আয় চাহিদা রেখাটা হয় ঊর্ধ্বগামী। আবার একইভাবে যোগানের ক্ষেত্রেও কিন্তু কি হয়? ঊর্ধ্বগামী হয়। কারণ যোগান রেখা সবসময় ঊর্ধ্বগামী হয়, কারণ দামের সাথে যোগানের সম্পর্কটা হচ্ছে সমমুখী। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এজন্য যোগান রেখা ঊর্ধ্বগামী হয়, পাশাপাশি আয় চাহিদা রেখাও ঊর্ধ্বগামী হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। এটা হচ্ছে আয় চাহিদা রেখা, আয়ের সাথে চাহিদার সম্পর্কটা হচ্ছে সমমুখী। অর্থাৎ আয় বাড়লে চাহিদা বাড়ে এবং আয় কমলে চাহিদা কমে। এই জন্য এই চাহিদা রেখাটা হচ্ছে ঊর্ধ্বগামী। তাহলে এখন আমরা একটা আয় নেই এরকম। এই বিন্দুটার নাম দিলাম y1, এই বিন্দুটার নাম দিলাম q1, এই বিন্দুটার নাম দিলাম a। এবার আয় বাড়লো। তাহলে আয় বাড়লে কি হয় আমরা জানি? চাহিদাও বাড়ে। এই চাহিদা বাড়ছে, চাহিদা বাইরে হলো q2, আয় বাইরে হলো y2, এই বিন্দুটার নাম দিলাম p বিন্দু। তাহলে এইখানে যে ইলাস্টিসিটি আসবে সেটা হবে এককের সমান। কারণ হচ্ছে এখানে এই ডিডি হচ্ছে একটি ঊর্ধ্বগামী আয় চাহিদা রেখা। এখানে আয় যখন ও y1, তখন চাহিদা হচ্ছে ও q1, যা এ বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এবার আয় বৃদ্ধি পেয়ে ও y2 হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে ও q2 হয়। অর্থাৎ এখানে আয়ও বাড়ছে, পাশাপাশি চাহিদাও বাড়ছে।
তাহলে আয় বাড়ছে কতটুকু, y1 থেকে y2, এটা হচ্ছে ডেল ওয়াই মানে আয়ের পরিবর্তন। আর চাহিদা বাড়ছে কতটুকু, Q1 থেকে Q2, এই তাহলে এইটুকু হচ্ছে চাহিদার পরিবর্তন। তাহলে আমরা জানি যে যে পরিমাণ আয়ের পরিবর্তন হয় ঠিক সমপরিমাণ যদি চাহিদার পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় এককের সমান স্থিতিস্থাপক আয়। তাহলে এখানে আমার সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এরকম যে ইলাস্টিসিটি অফ ওয়াই সমান ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। তাহলে এখানে ইলাস্টিসিটি অফ ওয়াই দাঁড়াচ্ছে কি ডেল কিউ বাই ডেল ওয়াই। তাহলে ডেল কিউও যতটুকু ডেল ওয়াইও ততটুকু। এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি যে সমানকে সমান দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে তার ভাগফল হয় কি এককের সমান। অর্থাৎ 10কে 10 দ্বারা ভাগ করলে কি হবে, 1 হবে। 5কে 5 দ্বারা ভাগ করলে 1 হবে। অর্থাৎ যে কোনো সংখ্যাকেই সমান সংখ্যক সংখ্যা দ্বারা ভাগ করলে, সমান মানের সংখ্যা দ্বারা ভাগ করলে তার ভাগফল হয় কি এককের সমান। তাহলে এখানে চাহিদার পরিবর্তন যতটুকু হয়েছে, চাহিদার পরিবর্তন যতটুকু হয়েছে, আয়ের পরিবর্তনও ততটুকু হয়েছে। ফলশ্রুতিতে এটার ইলাস্টিসিটি অফ ওয়াই হবে এককের সমান। তাহলে এটা হচ্ছে এককের সমান স্থিতিস্থাপক আয় চাহিদা রেখা। তো এবার আমরা আলোচনা করব এককের চেয়ে বেশি আয় স্থিতিস্থাপকতা। এককের চেয়ে বেশি, এককের এককের চেয়ে বেশি, এককের চেয়ে বেশি, এখানে আমরা দিলাম আয়। এককের চেয়ে বেশি আয় স্থিতিস্থাপকতা। তো এটা সংজ্ঞাটা হচ্ছে কি যে আয় যে হারে পরিবর্তিত হবে, চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয় তাহলে সেটাকে বলা হয় এককের চেয়ে বেশি আয় স্থিতিস্থাপকতা। তাহলে এটার চিত্রটা কিরকম হবে, এটার চিত্রটা হচ্ছে এরকম, 0, এদিকে হচ্ছে কিউ চাহিদা, আর এদিকে হচ্ছে ওয়াই ইনকাম। চাহিদা রেখাটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা আয় চাহিদা রেখা, নাম দিলাম ডিডি। ডিডি হচ্ছে একটি আয় চাহিদা রেখা। এটার প্রাথমিক আয় হচ্ছে এইটুকু, প্রাথমিক আয় দিলাম y1। এর প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে Q1 যা এই বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এবার আয় বাড়লো, আয় বাড়লে পাশাপাশি আমরা জানি আয় বাড়লে কি হয়, মানুষের আয় বাড়লে চাহিদা বাড়ে। তাহলে আয় বৃদ্ধি পেয়ে হলো y2, চাহিদার পরিমাণ বৃদ্ধি হইলো Q2, এই যে বিন্দুটার নাম দিলাম বিবি। তাহলে কি দাঁড়াচ্ছে যে ডিডি হচ্ছে একটি ঊর্ধ্বগামী আয় চাহিদা রেখা। এখানে আয় যখন ও y1 তখন চাহিদা হচ্ছে ও Q1 যা এই বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এবার আয় বৃদ্ধি পেয়ে ও y2 হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে ও Q2 হয় যা বি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার আয়ের পরিবর্তন হচ্ছে কতটুকু, এখান থেকে এইটুকু, এটুকু হচ্ছে আয়ের পরিবর্তন, আর এখান থেকে এইটুকু হচ্ছে চাহিদার পরিবর্তন। তাহলে আমাদের সংজ্ঞাটা কি ছিল, সূত্রটা ছিল ইলাস্টিসিটি অফ ওয়াই সমান ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। তাহলে এখানে যদি আমরা এখন ভাগ করি তাহলে এখানে চাহিদার পরিবর্তন কি বেশি হয়েছে আর আয়ের পরিবর্তন কম হয়েছে, কারণ এইখান থেকে এইটুকুর দূরত্ব আর এইখান থেকে এইটুকের দূরত্ব কিন্তু সমান না। অর্থাৎ এইখান থেকে এইটুকের দূরত্ব আর এইখান থেকে এই টাকার দূরত্ব অপেক্ষা বেশি। অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে আয়ের পরিবর্তন যতটুকু হয়েছে চাহিদার পরিবর্তন তার চেয়ে বেশি হয়েছে। কারণ সংজ্ঞাটাও আমাদের তাই ছিল যে আয় যে হারে পরিবর্তিত হবে, চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয় তাহলে সেটাকে বলি আমরা এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক আয়। তাহলে এখানেও তাই দাঁড়াচ্ছে যে এইটুকের মান বেশি, এইটুকের মান কম। আমরা যদি সূত্রে ফেলাই তাহলে জানি যে কোনো বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে তার ভাগফল কি হবে, অবশ্যই এককের চেয়ে বেশি হবে। তাহলে এটার ইলাস্টিসিটি অফ ওয়াই ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ এটার স্থিতিস্থাপকতা হবে এককের চেয়ে বেশি, কারণ এটা হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যা চলে যাবে উপরে, ছোট সংখ্যার নিচে। অর্থাৎ বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল সবসময় কি হবে, এককের চেয়ে বেশি হবে। তাহলে এটার যে স্থিতিস্থাপকতা সেটা হবে এককের চেয়ে বেশি। তাহলে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা আমরা আলোচনা করলাম, এটা আমরা একটু মুছে দেই। এখন আমরা যেটা আলোচনা করব এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম আয় স্থিতিস্থাপকতা। এবার আমরা আলোচনা করব এককের চেয়ে কম আয় স্থিতিস্থাপকতা। এককের চেয়ে কম আয় স্থিতিস্থাপকতা, এটা সংজ্ঞাটা আমরা আগে জেনে নেই। সংজ্ঞাটা হচ্ছে যে আয় যে হারে পরিবর্তিত হবে, অর্থাৎ ইনকাম যে হারে পরিবর্তিত হবে,
চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয় তাহলে সেটাকে বলা হয় এককের চেয়ে কম স্থিতিস্থাপক আয়, অর্থাৎ এককের চেয়ে কম আয় স্থিতিস্থাপকতা। এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম। তাহলে চিত্রটা হচ্ছে এই, আমরা একটা চিত্রের সাহায্যে এখন ব্যাখ্যা করব। এদিকটা হচ্ছে কিউ চাহিদা, আর এদিকটা হচ্ছে ওয়াই ইনকাম আয়। এটা হচ্ছে রেখাটা এরকম একটু বেশি খাড়া হবে। এই এটা হচ্ছে একটা ডিমান্ড কার্ভ, মানে আয় চাহিদা রেখা। এটা হচ্ছে আমরা একটা আয় নিলাম, প্রাথমিক আয়। প্রাথমিক আয়টা হচ্ছে y1, প্রাথমিক চাহিদা হচ্ছে q1। এবার আয় বাড়লো এতটুকু, চাহিদা বাড়ছে এতটুকু, তাহলে আয় বৃদ্ধি পাইল ও থেকে y2, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এতটুকু। এই বিন্দুটার নাম দিলাম এই বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম বি। এইবার ডিডি হচ্ছে একটা ঊর্ধ্বগামী আয় চাহিদা রেখা। এখানে প্রাথমিক আয় হচ্ছে ও y1, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে ও q1, যা এই বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এবার আয় বৃদ্ধি পেয়ে ও y2 হলে চাহিদার পরিমাণও বৃদ্ধি পেয়ে ও q2 হয়, যা বি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আয়ের পরিবর্তন হয়েছে এখান থেকে এতটুকু ডেল্টা ওয়াই, আর চাহিদার পরিবর্তন হচ্ছে এখান থেকে এটুকু ডেল কিউ। অর্থাৎ এখানে দেখাই যাচ্ছে যে আয়ের পরিবর্তনটা বেশি হয়েছে, চাহিদার পরিবর্তনটা কম হয়েছে। সংজ্ঞাটাও তাই ছিল যে আয় যে হারে পরিবর্তিত হবে, চাহিদাও যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয় তাহলে তার স্থিতিস্থাপকতা হবে কি এককের চেয়ে কম। সূত্রটা কি ছিল আমাদের? যে ইলাস্টিসিটি অফ ওয়াই সমান ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। তাহলে এখানে ডেল ওয়াইটা কি বেশি আর ডেল কিউটা কম। আমরা জানি যে যে কোনো ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে তার ভাগফল কি হবে? অলওয়েজ এককের চেয়ে কম হবে। তাহলে এটার ইলাস্টিসিটি অফ ওয়াই হবে লেস দেন 1, কারণ এখানে ডেল ওয়াইটা বেশি, এই যে বেশিটা হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যাটা নিচে, আর ডেল কিউটা কম, তাহলে কমটা হচ্ছে উপরে। তাহলে যে কোনো ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে তার ভাগফল হবে কি এককের চেয়ে কম। এই ক্ষেত্রেও তাই হয়েছে যে আয়ের পরিবর্তন বেশি হয়েছে, চাহিদার পরিবর্তন কম হয়েছে। তাহলে আমরা যদি গাণিতিকভাবে বের করি তাহলে সেই ক্ষেত্রেও এটার স্থিতিস্থাপকতা হবে এককের চেয়ে কম। আর চিত্রের সাহায্যেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে আয়ের পরিবর্তন বেশি, চাহিদার পরিবর্তন কম, যার ফলশ্রুতিতে এটার স্থিতিস্থাপকতা হচ্ছে এককের চেয়ে কম। তাহলে আমরা এককের চেয়ে কম স্থিতিস্থাপকতাটাও জানলাম, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা জেনেছি, আর এটা হচ্ছে এককের সমান আয় স্থিতিস্থাপকতাটাও জেনেছি। এখন আমরা জানবো যে শূন্য আয় স্থিতিস্থাপকতা। শূন্য আয় স্থিতিস্থাপকতা এটা আমরা মুছে দেই। এবার আমরা আলোচনা করব শূন্য আয় স্থিতিস্থাপকতা। শূন্য আয় স্থিতিস্থাপকতা। শূন্য আয় স্থিতিস্থাপকতা, তাহলে শূন্য আয় স্থিতিস্থাপকতাটা হচ্ছে এরকম যে আয়ের পরিবর্তন হলেও যদি চাহিদার কোনো রূপ পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হয় শূন্য আয় স্থিতিস্থাপকতা। অর্থাৎ এখানে ইনকামের পরিবর্তন হবে, অর্থাৎ ইনকাম বাড়তেও পারে, ইনকাম কমতেও পারে, কিন্তু চাহিদার কোনো রূপ পরিবর্তন হবে না, সেটাকে বলা হয় শূন্য আয় স্থিতিস্থাপকতা। যেমন এগুলো আমরা কোন সকল দ্রব্যের ক্ষেত্রে বলতে পারি, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শূন্য আয় স্থিতিস্থাপকতা আমরা লক্ষ্য করতে পারি। কারণ চাল, ডাল, তেল, লবণ, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে এগুলোর ক্ষেত্রে মানুষের আয়ের পরিবর্তন হলেও চাহিদা যা থাকে, আবার আয় অর্থাৎ আয় বাড়লেও যা থাকে, আয় কমলেও তাই থাকে, খুব একটা পরিবর্তন হয় না। যেমন লবণ একজন মানুষ মাসে 20,000 টাকা বেতন পায়, তার যে পরিমাণ লবণ লাগে, এখন তার আয় বৃদ্ধি পেয়ে মাসে 50,000 টাকা হয়েছে, সে কিন্তু লবণ বেশি খাবে না, অর্থাৎ আগেও যা চাহিদা ছিল এখনও তাই আছে, অর্থাৎ তার ইনকামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয় নাই। একইভাবে যদি চাউল ডালের কথা বলি, যে আয় যখন ছিল 20,000 টাকা, মাসে তার 30 কেজি চাউল লাগতো, এখন আয় বৃদ্ধি পেয়ে মাসে 50,000 টাকা হয়েছে, তাই বলে তার মাসে 50 কেজি চাউল লাগবে না, অর্থাৎ চাউল যা ছিল তাই থাকবে, আয় কমলেও যা থাকে বাড়লেও তাই থাকে। এগুলোর ক্ষেত্রে বলা হয় যে এগুলোর স্থিতিস্থাপকতা হচ্ছে শূন্য। এটার একটা চিত্র আছে, চিত্রটা হচ্ছে এরকম। এই এদিকটা হচ্ছে চাহিদা কিউ, আর এদিকটা হচ্ছে ওয়াই মানে আয় ইনকাম। এটা হচ্ছে একটা আয় চাহিদা রেখা, উলম্ব ডি ডি।
এর এখানে একটা আয় দিলাম আমরা, প্রাথমিক আয়, এটাকে হচ্ছে y1, প্রাথমিক চাহিদা হচ্ছে q1, বিন্দুটার নাম দিলাম a বিন্দু। এবার ইনকাম বাড়লো, ইনকাম বাইরে হলো y2, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয় নাই। এটা কি নাম দিয়েছিলাম আমরা, বিন্দুটার নাম দিলাম a বিন্দু আর বিন্দুটার নাম দিলাম b বিন্দু, এটা চাহিদা রেখা ছিল d। তাহলে এখানে দেখো যে ডিডি হচ্ছে একটা উলম্ব আয় চাহিদা রেখা। এখানে প্রাথমিক আয় যখন ও y1 তখন চাহিদা হচ্ছে ও q1। এবার আয় বৃদ্ধি পেয়ে ও y2 হলো, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ চাহিদা আগেও যা ছিল এখনও তাই আছে। চাহিদার পরিবর্তন হয় নাই, কিন্তু আয়ের পরিবর্তন হয়েছে। একইভাবে আয় যদি কমে তাহলেও কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হবে না। যেমন যদি আমরা ব্যাখ্যা করি যে প্রাথমিক আয় যদি ধরি ও y2, তাহলে প্রাথমিক চাহিদা হচ্ছে ও q1। এবার আয় কমে ও y1 হলো, কিন্তু চাহিদা সেই পূর্বের অবস্থাতেই আছে, আগেও যা ছিল এখনও তাই আছে, অর্থাৎ চাহিদার কোনো পরিবর্তন হয় নাই। যার ফলশ্রুতিতে এটার ইলাস্টিসিটি অফ ওয়াই হবে কত? 0। কারণ এটা যদি আমরা 0 প্রমাণ করতে চাই তাহলে কিভাবে হবে? ইলাস্টিসিটি অফ ওয়াই সমান, সূত্রটা ছিল কি, ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এখানে আয়ের পরিবর্তন হচ্ছে এখান থেকে এইটুকু, আর চাহিদার পরিবর্তন কি? কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ 0। তাহলে কিউ কি? কিউ সমান 0, অর্থাৎ চাহিদার পরিবর্তন হচ্ছে 0, কারণ ও Q1 থেকে ও Q1 বিয়োগ করলে তার মান হবে কত? 0, অর্থাৎ ও Q1 বিয়োগ ও Q1 0। তাহলে সূত্রে যদি আমরা মান বসাই, ডেল কিউ কি? 0, আর ডেল ওয়াই কি একটা মান, পজিটিভ মান, ডেল ওয়াই একটা পজিটিভ মান। তাহলে আমরা জানি যে 0কে যদি কোনো কিছু দ্বারা ভাগ করি তাহলে তার মান কি হয়? 0। তাহলে 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান হয় 0। তাহলে এটার ইলাস্টিসিটি অফ ওয়াই হচ্ছে 0। তাহলে এগুলো কোন সকল দ্রব্যের চাহিদা হতে পারে? এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য আছে সে সকল দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা হয় 0। যেমন আমরা আগেও বলেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোনগুলো, যেমন চাল, ডাল, তেল, লবণ, এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে এগুলো মানুষের আয়ের দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ আয় বাড়লেও চাহিদা যা থাকে, আয় কমলেও চাহিদা তাই থাকে। এই জন্য এগুলোর স্থিতিস্থাপকতাটা হচ্ছে 0। তাহলে আরেকটা হচ্ছে আমাদের ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা। তাহলে এটা আমরা এখন মুছে দেই, ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা। ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা। ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা। তাহলে ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতাটা কোনটা? ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতাটা হচ্ছে যে আয় যদি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে চাহিদা যদি হ্রাস পায় তাহলে যে স্থিতিস্থাপকতা হয় সেটাকে বলা হয় ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা। অর্থাৎ আয় বাড়লে চাহিদা কমে যায়। এটা অবশ্য যদিও একটা কেমন প্রশ্ন হয়ে গেল যে আয় বাড়লে চাহিদা কমে। আমরা সাধারণত জানি যে আয় বাড়লে চাহিদা বাড়ে, কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কিন্তু আয় বাড়লে চাহিদা বাড়ে না, চাহিদা যা আছে ঠিক তাই থাকে। কিন্তু এই ক্ষেত্রে কেমন একটু শোনা যাচ্ছে যে আয় বাড়লে চাহিদা কমে। তাহলে এটার বাস্তব কি উদাহরণ হতে পারে যে আয় বাড়লে চাহিদা কমে যায়? আমরা সাধারণত জানি যে আয় বাড়লে চাহিদা বাড়ে, অথবা চাহিদা যা আছে তাই থাকে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয় বাড়লে চাহিদা কমে যায়, আয় বাড়লে কমে যায়। বাস্তবে এরকম দ্রব্য আছে যে আয় বাড়লে চাহিদা কমে। যেমন আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কিন্তু মানুষের যখন ইনকাম বেড়ে যায় তখন কিন্তু চাহিদা কমে যায়। এটা একটা উদাহরণ দিলে অবশ্য তোমরা বিষয়টা বুঝতে পারবা। যেমন নিকৃষ্ট দ্রব্য বলতে কি বোঝায়? যে সকল দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে, সেই সকল দ্রব্যগুলোকে বলি আমরা নিকৃষ্ট দ্রব্য। আসলে নিকৃষ্ট দ্রব্য বলতে কোনো কিছুকেই নিকৃষ্ট বলা যায় না, কম্পারেটিভ যদি আমরা না করি, কম্পেয়ার যদি না করি, তাহলে আমরা নিকৃষ্ট কোনো দ্রব্যকেই নিকৃষ্ট বলতে পারি না। যেমন বাজারে চিকন চাউল আছে, মোটা চাউল আছে, তাহলে আমরা বলতে পারি যে মোটা চাউলের তুলনায় চিকন চাউল নিকৃষ্ট। তার মানে যদি স্পেসিফিক বলি যে মোটা চাউল খারাপ, মোটা চাউল নিকৃষ্ট, এটা কিন্তু বলা যাবে না, কারণ মোটা চাউলও মানুষ খায়, চিকন চাউলও মানুষ খায়। বলা যায় যে চিকন চাউলের তুলনায় মোটা চাউল নিকৃষ্ট। আবার বাজারে যদি বলি আমরা চা এবং কফি, তাহলে চায়ের কফির তুলনায় চাটা কি? নিকৃষ্ট। তাহলে যদি শুধু স্পেসিফিক চাকে নিকৃষ্ট বলি তাহলে কিন্তু বিষয়টা হবে না, কি করতে হবে? কম্পেয়ার করে বলতে হবে, অর্থাৎ কফির তুলনায় চা নিকৃষ্ট। তাহলে এই নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা লক্ষ্য করা যায়। যেমন বাজারে চিকন চাউল আছে, মোটা চাউল আছে, এক শ্রেণীর ভুক্তা আছে যারা মোটা চাউল খায়, আরেক শ্রেণীর ভুক্তা আছে যারা চিকন চাউল খায়।
আমরা সাধারণত ধরে নেই যাদের ইনকামটা বেশি তারা চিকন চাউল খায়, যাদের ইনকাম কম তারা মোটা চাউল খায়, এটাই বাস্তবতা। এখন মানুষের আয় যদি বাড়ে তাহলে অটোমেটিকলি তার কি হবে, চিকন চাউলের প্রতি চাহিদাটা বাড়বে, কারণ আমরা জানি যে চিকন চাউলের দামটা সাধারণত মোটা চাউলের চেয়ে বেশি থাকে। তো এখন আয় যদি বেড়ে যায় তাহলে যারা মোটা চাউল খাইতো সে কি করবে, চিকন চাউল খাবে, তাহলে মোটা চাউলের চাহিদাটা কি কমে যাবে। আমার সংজ্ঞাটাও কি ছিল, আয় যদি বেড়ে যায় আর চাহিদা যদি কমে যায় সেই ক্ষেত্রে সেই সকল দ্রব্যের চাহিদাটা হয় ঋণাত্মক স্থিতিস্থাপকতা। তাহলে এই ক্ষেত্রে মোটা চাউলের স্থিতিস্থাপকতাটা কি হবে, ঋণাত্মক হবে, কারণ আয় বাড়ছে। যে চিকন চাউল খাইতো সে তো চিকন চাউল খাচ্ছেই, আর যে মোটা চাউল খায় ওই ভদ্রলোকের যদি ইনকাম বেড়ে যায় তাহলে সে কিন্তু এখন মোটা চাউল খাবে না, সেও চিকন চাউল খাবে, তাহলে মোটা চাউলের এক শ্রেণীর কাস্টমার কমে যাবে। তাহলে মোটা চাউলের যদি এক শ্রেণীর কাস্টমার কমে যায় তাহলে বাজারে মোটা চাউলের চাহিদাটা কমে যাবে, তাহলে এই ক্ষেত্রে মোটা চাউলের চাহিদাটা হবে কি, ঋণাত্মক, ঋণাত্মক স্থিতিস্থাপকতা। তাহলে এর চিত্রটা হচ্ছে এরকম, জিরো কিউ, এদিকে হচ্ছে চাহিদা আর এই হচ্ছে ইনকাম ওয়াই। তাহলে এটা হচ্ছে নিম্নগামী আয় চাহিদা রেখা। ঋণাত্মকের ক্ষেত্রে চাহিদা রেখাটা হবে নিম্নগামী, নিম্নগামী আয় চাহিদা রেখা। বুঝলে, এটা হচ্ছে ইনকাম, প্রাথমিক ইনকাম ওয়াই1, আর এটা হচ্ছে তার প্রাথমিক চাহিদা Q1, একটা বিন্দুর নাম দিলাম এ বিন্দু। এবার ইনকাম বাড়লো, ইনকাম বৃদ্ধি পেয়ে এতটুকু হলো। ইনকাম যদি বাড়ে তাহলে এদিক দিয়ে আবার কি চাহিদা কমে গেল, ইনকাম বাইরে হলো Y2, চাহিদা কমে হলো Q2, এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু। তাহলে কি দাঁড়াচ্ছে যে ডিডি হচ্ছে একটি নিম্নগামী আয় চাহিদা রেখা। এখানে প্রথমে ইনকাম যখন ছিল ও থেকে Y1 তখন চাহিদা হচ্ছে ও থেকে Q1। এখন এই ভদ্রলোকের আয় বেড়ে গেছে, আয় ইনকাম বৃদ্ধি পেয়ে ও থেকে Y2 হচ্ছে। আয় যখন বেড়ে গেল তখন কি হয়েছে, তার চাহিদাটা কমে গেছে, এই চাহিদা কমে হয়েছে ও থেকে Q2, যা বি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি হলো এখানে, যে ইনকাম বাড়ছে ঠিকই কিন্তু চাহিদা কমে গেছে। সাধারণত কি হয় যে ইনকাম বাড়লে চাহিদা বাড়ে, অথবা ইনকাম বাড়লে চাহিদা যা আছে তাই থাকে। এটাই আমরা সাধারণত বাস্তবে লক্ষ্য করি, যে আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে, অথবা চাহিদা যা আছে তাই থাকে। এই ক্ষেত্রে কি হলো, যে ইনকাম বাড়ছে কিন্তু চাহিদা কমে গেছে। তো সেটার ক্ষেত্রে কোন সকল দ্রব্যের ক্ষেত্রে, সকল দ্রব্যের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী হবে না, এটা শুধুমাত্র নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রেই এই চাহিদা বৃদ্ধিটি ঘটবে। তাহলে এটার ইলাস্টিসিটি অফ ওয়াই হবে ঋণাত্মক। কারণ কি, কারণ এখানে আয় বাড়ছে, আয় বাড়ার সাথে সাথে চাহিদা কমতেছে, আয় যত বাড়তেছে চাহিদা ততই কমতেছে, যার ফলশ্রুতিতে এটার আয় স্থিতিস্থাপকতাটা হচ্ছে ঋণাত্মক। আর সংজ্ঞাটাও আমাদের কি ছিল, যে সংজ্ঞাটা ছিল যদি আয় বাড়ে সেক্ষেত্রে চাহিদা যদি কমে তাহলে সেটার স্থিতিস্থাপকতাটা হয় ঋণাত্মক। আমরা চিত্রেও সেম বিষয়টাই লক্ষ্য করলাম, যে আয় বাড়তেছে চাহিদা কমতেছে, অর্থাৎ এখানে আয় বাড়ছে এতটুকু আর চাহিদা কমে হচ্ছে এখান থেকে এইটুকু, চাহিদাটা কমছে, তাহলে কমলে মানে কি ঋণাত্মক। আর আয় কি পজিটিভ, ধনাত্মক, আয় বাড়ছে পজিটিভ, চাহিদা কমছে নেগেটিভ, তাহলে এটার চাহিদাটা কি হয়ে গেছে ঋণাত্মক, অর্থাৎ চাহিদা কমে গেছে, তাহলে এর স্থিতিস্থাপকতাটাও কি হবে ঋণাত্মক। এটা কোন সকল দ্রব্যের ক্ষেত্রে, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। আমরা আগেই বলেছি নিকৃষ্ট দ্রব্য হচ্ছে কম্পেয়ার করতে হবে কম্পারেটিভলি, যে মোটা চাউলের তুলনায় চিকন চাউলের তুলনায় মোটা চাউল নিকৃষ্ট, আবার কফির তুলনায় চা নিকৃষ্ট, আবার ময়দার তুলনায় আটা নিকৃষ্ট। তাহলে কম্পারিজম যদি করি তাহলে একটার তুলনায় আরেকটা নিকৃষ্ট, এই ক্ষেত্রে এই বিধিটি কার্যকরী হবে, অর্থাৎ ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতাটা কার্যকরী হবে। তাহলে আমরা স্থিতিস্থাপকতার তিনটা পর্যায়ে জানলাম, একটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, আরেকটা হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা, আরেকটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। এখানে আরেকটা স্থিতিস্থাপকতা আমাদের আছে, সেটাকে বলা হয় আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা এই বিষয়গুলো আজকে যা আলোচনা করলাম এগুলো বাসায় যে বই খুলে একটু দেখবা, বুঝতে যদি কোথাও সমস্যা হয়, প্রতি ক্লাসে আমি বলি যে কোনো চিত্রে বা কোনো সংজ্ঞায় যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবা, আমরা পরবর্তী ক্লাসে সেই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব। যেহেতু এটা অনলাইন ক্লাস, যদি ক্লাসরুমে হইতো তাহলে সাথে সাথেই আমরা আনসারটা ব্যাক করতে পারি। তো তোমরা কমেন্টে লিখে রাখবা, পরবর্তীতে যে ক্লাসটা হবে সেই ক্লাসে এই ক্লাসে যদি কোনো বুঝতে সমস্যা হয় সেই বিষয়গুলো আমরা প্রথমেই আলোচনা করে নিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং বাসায়
বইপত্র কিনে পড়াশোনা শুরু করো এবং যে ক্লাসগুলো অনলাইনে হচ্ছে সেগুলো অনুসরণ করার চেষ্টা করো। তো আজকে এই পর্যন্তই থাকুক। ধন্যবাদ সবাইকে।